পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে। রোববার দিবাগত রাত 11টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এই খবরের বোমা ফাটান। ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র নিশ্চিত করেছে যে রোববার দিনের বেলা বর্তমান আইনমন্ত্রী তার কার্যালয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ডেকে পাঠান। সেখানেই তাকে জানিয়ে দেওয়া হয় সরকারের উচ্চমহল নতুন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিতে আগ্রহী। প্রশ্ন হলো, হঠাৎ করে তাজুল ইসলামকে সরানোর এই তোড়জোড় কেন? কাদের স্বার্থে এই রদবদল? তাজুল ইসলাম কোনো সাধারণ প্রসিকিউটর ছিলেন না, তিনি ছিলেন মজলুম মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। 2024 সালের জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার তার কাঁধেই অর্পিত হয়েছিল। নিজের এবং পরিবারের জীবনকে চরম হুমকির মুখে ঠেলে দিয়ে তিনি এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। কোনো ভয়ভীতি বা রক্তচক্ষুর পরোয়া না করে তিনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়ের পর বাকি বিচারগুলোর ব্যাপারেও তিনি ছিলেন বদ্ধপরিকর। এমন একজন লড়াকু মানুষকে সরিয়ে সরকার আসলে কাদের খুশি করতে চাইছে? তাজুল ইসলামকে সরানোর আসল কারণটা লুকিয়ে আছে গুমের মামলায়। 2009 থেকে 2024 সাল পর্যন্ত সংগঠিত গুমের ঘটনাগুলোর বিচার শুরু করেছিলেন তিনি। অ্যাডভোকেট তাজুল ইসলামের অসীম সাহসিকতার কারণেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ সেনা কর্মকর্তাদের গুমের দায়ে বিচারের মুখোমুখি করা হয়েছিল। ইতিমধ্যে 3টি চাঞ্চল্যকর মামলার বিচার সম্পন্ন হয়েছে। এই প্রভাবশালী চক্রটি কি এখন কলকাঠি নাড়ছে গুমের সাথে জড়িত রাঘব বোয়ালদের বাঁচাতে এবং বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই কি তাজুল ইসলামকে মাইনাস করার এই ব্লুপ্রিন্ট? তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেওয়ার এই অপচেষ্টা কিন্তু নতুন নয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই এই ডার্ক গেম চলছে। ইন্টারিম সরকারের সময়ই একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা তাজুল ইসলামকে পদ থেকে সরিয়ে দাঁড়ানোর জন্য অ্যাপ্রোচ করেছিলেন। বিনিময়ে তাকে একটি আকর্ষণীয় কমিশনের চেয়ারম্যান বানানোর লোভনীয় অফার দেওয়া হয়েছিল, কিন্তু তাজুল ইসলাম বিক্রি হননি। জুলাইয়ের সহস্রাধিক শহীদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সেই অফার মুখের উপর প্রত্যাখ্যান করেছিলেন। যিনি এত বড় প্রলোভনে পা দেননি, তাকে এখন সরকার ক্ষমতার জোরে সরিয়ে দিতে চাইছে। তাজুল ইসলামের জায়গায় যাকে আনার কথা বিবেচনা করা হচ্ছে, সেই অ্যাডভোকেট আমিনুল ইসলামের কাঁধে বন্দুক রেখে আসলে কারা ফায়দা লুটতে চায়? ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যখন একটি চূড়ান্ত এবং স্পর্শকাতর পর্যায়ে, তখন চিফ প্রসিকিউটর পরিবর্তন করার অর্থ হল পুরো বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করা এবং দুর্বল করা। আসামি পক্ষ ঠিক এটাই চায়। সরকার কি তবে জেনে বুঝেই জুলাই গণহত্যার আসামিদের এবং গুমের কারিগরদের একটি সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করছে? এই সরকার ক্ষমতায় এসেছিল জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে, কিন্তু তাদের বর্তমান কর্মকাণ্ড প্রমাণ করছে তারা শহীদের রক্তের সাথে প্রকাশ্য বেইমানি করছে। যে মানুষটি জুলাইয়ের খুনিদের বিচারের জন্য নিজের জীবন বাজি রেখেছেন, তাকে সরিয়ে দেওয়া মানে শহীদদের আত্মত্যাগকে অপমান করা। এটি শুধু তাজুল ইসলামের পরাজয় নয়, এটি পুরো বাংলাদেশের মজলুম জনতার পরাজয়। সরকার যদি এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে সাধারণ মানুষ ধরে নেবে যে খুনিদের সাথে সরকারের একটি গোপন সমঝোতা হয়েছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান কি নিজের ইচ্ছায় তাজুল ইসলামকে ডেকে পাঠিয়েছেন, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী ডিপ স্টেট বা অদৃশ্য শক্তির চাপ? শীর্ষ সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক রাঘব বোয়ালদের বিচার শুরু হওয়ায় রাষ্ট্রের ভেতরের ওই অদৃশ্য শক্তিটি প্রমাদ গুনছিল। তারা তাজুল ইসলামকে ম্যানেজ করতে ব্যর্থ হয়ে এখন সরাসরি সরকারকে চাপ দিয়েছে যা তাকে সরিয়ে দেওয়ার জন্য। আর সরকারও নিজেদের গদি বাঁচাতে সেই ডিপ স্টেটের কাছে নির্লজ্জভাবে আত্মসমর্পণ করেছে। বার্গম্যানের এই খবর প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সাধারণ মানুষের ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। জনগণ বোকা নয়, তারা বুঝতে পারছে যে তাজুল ইসলামকে সরানোর মানে হলো ফেসিবাদের দোসরদের পুনর্বাসন করা। জেল থেকে একে একে জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক আর মেননদের ছেড়ে দেয়া। যে মানুষটি কোনো ভয়ভীতির পরোয়া করেননি, তাকে যদি সরকার এভাবে অপমান করে বিদায় করে, তবে জনগণ এই সরকারকে এক বিন্দুও ছাড় দেবে না। এই সিদ্ধান্ত সরকারের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক মহল এখন অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে বাংলাদেশ সরকার আসলেই গণহত্যার বিচার চায় কিনা। মাঝপথে চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিলে ট্রাইব্যুনালের বিশ্বাসযোগ্যতা বিশ্ব দরবারে চরমভাবে ক্ষুণ্ণ হবে। আসামি পক্ষ এই সুযোগে আন্তর্জাতিক মহলে প্রচার করবে যে এই বিচার প্রক্রিয়াটি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং ত্রুটিপূর্ণ। সরকার কি তবে ইচ্ছা করেই এই ফাঁদ তৈরি করছে?
অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের মজলুম মানুষের বিচার পাওয়ার শেষ ভরসাস্থল। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়তো সরকারের কলমের খোঁচায় সম্ভব, কিন্তু মানুষের হৃদয় থেকে তার প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা তৈরি হয়েছে তা মুছে ফেলা অসম্ভব। সরকার যদি শহীদদের রক্তের সাথে এই বেইমানি করে, তবে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে তারা। তাজুল ইসলামরা কখনো হারে না, হেরে যায় আপোষকামী রাজনীতি। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার পুরো টিম নিজেদের জীবনের চরম রিস্ক নিয়েছিলেন। খুনিদের বিচার কাজকে তারা শূন্য থেকে টেনে আজ একটি শক্ত জায়গায় দাঁড় করিয়েছেন। কিন্তু জুলাইয়ের প্রতি, দেশের প্রতি তাদের এই অসীম কমিটমেন্টকে নতুন সরকার অর্থাৎ বিএনপি এক পয়সারও মূল্য দিল না। একটি সত্যিকারের দেশপ্রেমিক দলের কি করা উচিত ছিল? তাদের উচিত ছিল যতদিন বিচার কাজ এগিয়ে নেওয়ার জন্য তাজুল ইসলামকে প্রয়োজন, ততদিন তাকে সম্মানের সাথে ট্রাইব্যুনালে রাখা। শুধু তাই নয়, এই ঐতিহাসিক বিচার কাজ শেষ করে রাষ্ট্র তাকে অ্যাটর্নি জেনারেল করে পুরস্কৃত করতে পারত। এইটুকু সম্মান তিনি এই জাতির কাছে ডিজার্ভ করেন। অথচ বাস্তবতা কি? বিএনপি সরকার গঠন করার কিছুদিন পার হতে না হতেই এই সুপার হিরোকে ট্রাইব্যুনাল থেকে অত্যন্ত নোংরাভাবে সরিয়ে দেওয়ার চক্রান্ত পাকা করে ফেলছে। তাজুল ইসলামকে সরানোর এই ঘটনা শুধু একজন ব্যক্তির অপসারণ নয়, এটি একটি দলের আসল চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ। সরকারের এই পদক্ষেপ দেখে দেশের মানুষের আজ একটা কথাই মনে হচ্ছে, দলীয় লোক আর দলীয় কর্মসূচির বাইরে জুলাই গণ অভ্যুত্থানের সাথে আর কোনো লেনাদেনাই রাখবে না বিএনপি। যে দলের নেতাকর্মীরা 15 বছর ধরে গুম খুনের শিকার হয়েছে, সেই দল যখন ক্ষমতায় এসে গুম খুনের বিচার করার প্রধান আইনজীবীকে সরিয়ে দেয়, তখন তাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়ার পর জুলাই ইস্যুতে বিএনপিকে কি দেশের সাধারণ মানুষ আর একচুলো বিশ্বাস করতে পারবে? উত্তরটা হলো না। তারা প্রমাণ করে দিচ্ছে তাদের কাছে এখন দলীয় এজেন্ডা এবং অদৃশ্য আপোষের মূল্য জুলাইয়ের সহস্রাধিক শহীদের রক্তের চেয়েও বেশি। অ্যাডভোকেট তাজুল ইসলাম এই যুগে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একজন রিয়েল লাইফ সুপার হিরো। তাকে অপসারণের এই হঠকারী সিদ্ধান্ত পুরো দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই অপসারণ যদি কোনো প্রশাসনিক বা রাজনৈতিক বিবেচনা হয়ে থাকে, তবে তা বিচার ব্যবস্থার উপর সরকারের একটি সরাসরি এবং অযাচিত হস্তক্ষেপ। রাষ্ট্রের বিচার বিভাগ একটি স্বাধীন স্তম্ভ, এর উপর কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ ন্যায় বিচারের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতাকে একেবারে ধ্বংস করে দেয়। সরকার যদি তাদের পছন্দের লোককে চিফ প্রসিকিউটর হিসেবে বসিয়ে বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চায়, তবে সেই বিচারের রায়কে মানুষ আর নিরপেক্ষ বলে মনে করবে কি? কখনোই না। যারা গুম খুন সহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের শিকার, যারা বছরের পর বছর আয়নাঘরের অন্ধকারে ডুকরে কেঁদেছে, সেই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি তাদের ন্যায্য অধিকার এবং মানসিক পুনর্বাসনের একমাত্র আশ্রয়। যদি বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব বা প্রশাসনিক সিদ্ধান্তের কারণে আজ ব্যাহত হয়, তবে এই ভুক্তভোগীরা আবারও বঞ্চিত হবেন। আর বাংলাদেশে বিচারহীনতার যে ভয়ঙ্কর সংস্কৃতি ছিল, তা আবারও নতুন করে প্রাতিষ্ঠানিক রূপ নেবে। রাষ্ট্রের পবিত্র দায়িত্ব হলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, যাতে সত্য উদ্ঘাটন ও দোষীদের জবাবদিহি প্রতিষ্ঠা পায়। ন্যায় বিচার বিলম্বিত হলে তা ন্যায় বিচার থেকে বঞ্চনারই সামিল, আর ন্যায় বিচার ব্যাহত হলে একটি দেশের গণতন্ত্র চিরতরে পঙ্গু হয়ে যায়। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভীক বিচার প্রক্রিয়ার দাবি সবার। তাজুল ইসলামের মতো সুপার হিরোদের বলিদান কিছুতেই মেনে নেওয়া যায় না। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।